ওইদিকে মিস এনির টেনশনে মাথা খারাপ, না সে জেনির হাতের খাবার খেতে পারে, না তার সাথে ভালোভাবে কথা বলতে পারে। আর যখন মোটু বাসায় আসে তখন সেখান থেকে জেনিকে পাঠিয়ে দেয়। তারা সবাই ডিসকাস করতে শুরু করে আজকে ঘটনার ব্যাপারে। মোটু যখন জানতে পারে যে জেনির মাও আছে আর সে জেলে শাস্তি ভোগ করে এসেছে, তখন মোটুর অবস্থা খারাপ হয়ে যায়। সে তার মাকে ক্লিয়ারভাবে বলে দেয় যে মা, আমাদের ঘরে কোনো অত্যাচারীকে যুক্ত করা যাবে না, আমাদেরকে এখনই জেনিকে ধাক্কা মেরে বাসা থেকে বের করে দেওয়া উচিত। তখন মিস এনি বলে, কিন্তু আমি স্বপ্নে দেখেছি জেনির হাতে আমাদের বংশের রিং ছিল। এই কথা শুনে মোটু বলে, এটাও তো হতে পারে যে সে চুরি করে রিংটা পরে নিয়েছে, কারণ আপনি তো তার ব্যাপারে আগে পেছে কোনো স্বপ্ন দেখেননি, তাই না? তাহলে আপনি কিভাবে জানলেন যে সে বিয়ের পরেই ওই রিং পরেছে? চুরিও তো করতে পারে, তাই না? ওইদিকে কিচেন থেকে জেনি কান লাগিয়ে তাদের কথা শোনার চেষ্টা করে। তখনই সে ব্যানকে দেখতে পায় যে তাকে দেখছিল। ব্যান জেনিকে সাইডে ডেকে নেয়, আবার ওইসব কথাই বলতে শুরু করে যে 13 বছর আগে আমি তোমাকে কিভাবে বাঁচিয়েছিলাম আমি বুঝতে পারছি না। আমি তো আমার মেয়ের জন্ম হওয়ার জন্য সেদিন যেতেই পারিনি। তাহলে আমি তোমাকে কিভাবে সেদিন বাঁচিয়েছিলাম? কারণ তুমি রিসেন্টলি বলেছিলে, তাই না, যে আমি আবারও পাস্টে যাব তোমাকে বাঁচাতে, কিন্তু আমি তো যেতেই পারছি না ওই মোমেন্টে। তাহলে আমি তোমাকে বাঁচালাম কিভাবে? দেখো, তুমি আমাকে ডিটেলসে বলো। জেনি বলে, ছাড়ো ইয়ার, অতীতে ভবিষ্যতের কথা বাদ দাও। তুমি আমাকে এটা বলো যে তুমি প্রেজেন্টে আমার জন্য কি ফিল করো। তখন ব্যান বলে, আচ্ছা তুমি আমার প্রশ্নগুলোর উত্তর ফাঁকি দিচ্ছ? তুমি বুঝতে পারছো না আমি আমার স্পেশাল মানুষকে বাঁচানোর জন্য কত চেষ্টা করেছি, আমি কতবার ওই দিনে গিয়েছি, আর তুমি বলছো যে আমি পাস্টে গিয়ে তোমাকে বাঁচিয়েছি। আর যেহেতু আমি আমার নিজের লোককেই বাঁচাতে পারিনি পাস্টে গিয়ে, তাহলে আমি তোমাকে কিভাবে বাঁচালাম? এসব শুনে জেনি বিরক্ত হয়ে যায়। সে নাটক করে বিরক্ত হওয়ার, কারণ তার কাছে এই প্রশ্নের কোনো উত্তরই নেই। সে তখন থেকেই ফেক ছিল। তখন জেনি বলতে শুরু করে, হ্যাঁ, তুমি আমার মতো সাধারণ মেয়েকে কেন বাঁচাবে? আমি তো তার যোগ্যই না। আমাকে কেউ কদর করুক, আমাকে কেউ বাঁচাক, এর যোগ্যতা আমার নেই। তুমি তোমার ফিলিংসের ব্যাপারে তো ভাবছো, কিন্তু আমার না। আমি মৃত্যুর ঘর থেকে ফিরে এসেছি, আমার জন্য এসব কিছু সহজ নয়। তখন গিয়ে ব্যান একটু শান্ত হয় আর সে অতীতের কথা অতীতেই রাখার সিদ্ধান্ত নেয়। পরের দিন ব্যান আবারও জেনিকে কিস করার মোমেন্টে পৌঁছে যায়। সে বিরক্ত হয়ে পাস্টেই তার বাসার ভেতরে ঘুরতে থাকে। তখন সে দেখে ইনা এনির লকার থেকে ওই দামি ঘড়ি চুরি করছে। তাই ব্যানের মনে হয় যে হয়তো ইনাকে স্কুলে বুলি করা হয়, এই জন্য সে হয়তো এই কাজ কোনো বুলিংয়ের কথাতেই করেছে। ওইদিকে জেনিও ইনার জুতা নিয়ে তাই স্কুলে যায়। সেখানে গিয়ে জেনি সব বাচ্চাদেরকে ইনার ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু কেউ তাকে চিনতেই পারে না। অনেক খোঁজার পর সে ইনাকে পেয়ে যায় রিমের সাথে। তখন জেনি নোটিস করে রিম শুধু ইনার জুতাই না, বরং ঘড়িও পরে আছে। এই জন্য জেনি ইনাকে সাইডে নিয়ে গিয়ে বলে, তুমি কি এসব কিছু এই মেয়ের কথা বলার জন্য করেছো? তোমার ফ্যামিলির লোকেরা যদি জানতে পারে তাহলে কি হবে জানো? এতে ইনাও জেনিকে ধমকায় যে যদি তুমি এসব কিছু আমার ফ্যামিলিকে বলো, তাহলে আমিও তাদেরকে তোমার ব্যাপারে সব কিছুই বলে দেব। আমিও তাদেরকে বলে দেব যে তুমি আমার বাবাকে এই জন্য বিয়ে করতে চাচ্ছ যাতে জিম বিল্ডিং যেটা 50 মিলিয়ন ওয়ান সেটা তোমার হয়ে যাবে। আর তাছাড়াও তুমি আমাদের লিগ্যাল গার্ডিয়ান হয়ে এই সম্পদ কন্ট্রোল করতে চাও। এছাড়াও আমি তোমার মাকে বলবো যে এসব করতে তোমার ভয় হচ্ছে, কারণ একটু একটু করে তুমি আমার বাবাকে ভালোবাসতে শুরু করেছো। তুমি দুই দিক থেকেই ফেসে যাবে। এইসব শুনে তো জেনি চমকে যায় আর ভাবে যে এইসব কথা সে কিভাবে জানতে পারলো। তখন ইনা বলে যে তুমি এই মুহূর্তে এটাই ভাবছো যে আমি এসব কিভাবে জানতে পারলাম। শোনো, যখন আমি এই চশমা খুলে কারোর সাথে আই কন্ট্যাক্ট করি তখনই আমি তাদের মনের কথাই জানতে পারি। এই কথা শুনে তো জেনি অবাক হয়ে যায় আর ভাবে এর পাওয়ারও কি আনলক হয়েছে, কিন্তু এই কথা সে এখনও সবার থেকে লুকিয়ে রেখেছে। এরপর ইনা তার ক্লাসরুমে চলে যায় আর জেনি তাড়াতাড়ি তার আঙ্কেলকে কল করে সব কথা বলে দেয় যে আমার দ্বারা এসব কিছু হবে না, এই বাসার সবার কাছে সুপার পাওয়ার আছে আর আমি এদের মোকাবেলা করতে পারবো না। তখনই জেনি বেনকে দেখতে পায়। তাকে দেখে জেনি এমন করে যেন সে ভূত দেখেছে। জেনি তার থেকে পালানোর জন্য স্কুলের স্টোররুমে চলে যায়, কিন্তু পিয়ন এই কথা জানতো না, তাই সে বাইরে থেকে গেট লাগিয়ে দেয়। সেই সময় জেনির ফোনও বন্ধ হয়ে যায়। জেনির তো অবস্থা খারাপ হয়ে যায় আর 13 বছর আগের ঘটনা তার মনে পড়তে থাকে, যেখানে আমরা দেখতে পাই যে কিছু বুলি করা মেয়ে জেনিকে একটা স্টোররুমে বন্ধ করে দেয় যে দেখা যাক তোমাকে খুঁজতে কে আসে, তুমি একদমই ফালতু একটা মেয়ে, তোমাকে বাঁচাতে কেউ আসবেই না, এখন থাকো এই স্টোররুমে। এরপর ওই মেয়েগুলো চলে যায় নিজেদের ক্লাসরুমে, যেখানে 1-2 ঘন্টা পর অ্যালার্ম বেজে ওঠে। সবার মনে হয় এটা হয়তো ফেক অ্যালার্ম, কিন্তু যখন ধোঁয়া দেখা যায় তখন সব টিচার প্যানিক হয়ে সব বাচ্চাদের পালাতে বলে। ফায়ার ফাইটারের টিম যতক্ষণে আসে ততক্ষণে অনেক কিছু জ্বলে গিয়েছিল, তবে তারা বেশ কয়েকজন ছাত্র আর শিক্ষকদের উদ্ধার করে। আর তখন গিয়ে এই বুলি করা মেয়ে বলে, আমরা একটা মেয়েকে 5 নম্বর ফ্লোরে স্টোররুমে যেতে দেখেছি, হয়তো সে সেখানেই রয়ে গেছে।
তখন বন্ধুরা ব্যানের সিনিয়র জেনিকে বাঁচাতে ভেতরে যায়। সে জেনিকে তো বাঁচাতে পারে কিন্তু নিজে মারা যায়। আর এটা আসলে সত্যিই ঘটনা। আমাদের তো মনে হয়েছিল যে জেনি বোকা বানাচ্ছে ব্যানকে। তো প্রেজেন্টে জেনি অনেক ছটফট করে কারণ তার প্যানিক অ্যাটাক হয়েছিল, কিন্তু এবার তাকে বাঁচাতে ব্যান আসে আর তার সামনে জেনি খুবই কান্না করে আর সে তার পাস্টের সব কথা বলে দেয় আর বলে যে আমার তো মনে হয়েছিল যে সেই দিনের মতো আমাকে কেউ মনেই রাখবে না, আমাকে বাঁচাতে কেউ আসবে না, কিন্তু তুমি চলে এসেছো। আর তখন ব্যান তাকে শান্ত করে আর বলে আমি তোমাকে সবসময় বাঁচাতে আসবো। এরপর ব্যানের কাছে ইনার টিচারের কল আসে, তাই সে জেনিকে চেয়ারে বসিয়ে সেই টিচারের সাথে দেখা করতে যায়। কিন্তু জেনি ভয়ে সোজা তার বাসায় চলে যায় আর এই প্ল্যান এখানেই থামাতে বলে, কারণ সে সুপার পাওয়ারওয়ালা ফ্যামিলির সাথে যেতে পারবে না। জেনির ভয় আজ নয়তো কাল তারা আমাকে ধরেই ফেলবে। তো বন্ধুরা, ওইদিকে ক্লাস টিচার আর বেনের মধ্যে কথা হচ্ছিল। ক্লাস টিচার সব জিনিস ক্রস চেকিং করার পর বলে ইনা ওই ঘড়ি রিমকে জন্মদিনে গিফট করেছে, অনেক ভালো মেয়ে ওই রিম, আর ইনার অনেক ভালো বন্ধুও। সে ইনাকে ডান্স ক্লাবে জয়েন করিয়েছে। তারপর ব্যান ইনাকে গাড়িতে বসিয়ে বাসায় নিয়ে যাচ্ছিল, তখন ইনা ফোনে রিমের সাথে চ্যাটিং করছিল। তখন রিম বলে তোমার বাবা আমাকে বুলিং করার অপরাধী বানিয়ে দিল। ইনা বলে না না, এটা শুধু ভুল ধারণা ছিল, আমরা এখনও ভালো বন্ধু। এরপর যখন ব্যান ইনার সাথে কথা বলার চেষ্টা করে তখন সে তার বাবাকে বকা দেয় যে আপনি আমার বন্ধুত্ব ভাঙার কাজ কেন করেছেন, এখন আমি আপনার সাথে কথা বলতেই চাই না, আমি জেনির সাথে কথা বলতে চাই। আসলে বন্ধুরা, ইনার মনে হয় যে ঘড়ির কথা জেনিই ব্যানকে বলেছে, এই জন্য সে জেনির সাথে কথা বলতে চায়। কিন্তু জেনি তো ভয়ে তার ফোন বন্ধ করেছিল, এই জন্য তার সাথে দেখা করার জন্য ব্যানকে সোনামে যেতে হয়। সেখানে গিয়ে প্রথমে ব্যানকে জেনির মাকে পটাতে হয়, তার অনেক কাজ করে দেয়, এর বদলে তাকে জেনির সাথে দেখা করার পারমিশন দেয়। কিন্তু জেনি ভয়ে তার বাসায় ফিরে যেতে চায় না। তখন তাকে রাজি করানোর জন্য ব্যান ওয়ার্কআউট স্টার্ট করে দেয়, মানে সে পুরোপুরি ফিট হওয়ার কথা ভাবে। সে জেনির যোগ্য হতে চায়, সে তার অন্ধকার রুমে মেকওভার করে দেয় যাতে বিয়ের পরে জেনি এখানে শান্তিতে থাকতে পারে। এছাড়াও সে সোনামে গিয়ে কাজে লেগে পড়ে। তখন জেনি জিজ্ঞেস করে এসব নাটক বন্ধ করতে কি চাই তোমার। ব্যান বলে তোমার সাথে শুধু একবার দেখা করতে চাই, তুমি শুধু আমার সাথে একবার দেখা করো। এদিকে ইনা জেনির উপরে অনেক রেগে যায় আর বলে তুমি ঘড়ির কথা বাবাকে কেন বলেছো, এখন আমি তোমার ব্যাপারে সবাইকে বলে দেব, কিন্তু আসলে আমি চাই যে তুমি আমার ফ্যামিলির সাথে চিট করো। তোমার আসার পরই আমার ফ্যামিলির সুপার পাওয়ার ফিরে এসেছে। আর এই কথা শুনে তো সে একদমই শকড হয়ে যায়। সে আরো বলতে থাকে যে আমার দাদিমা সবসময় সুপার পাওয়ার করে পাগল করে ফেলে, আমি তো চাই তুমি সেই সুপার পাওয়ারের সার্কাসটা শুরু করে দাও আর অনেক টাকা ইনকাম হবে সত্যি। জেনি বলে আমি তোমার ব্যাপারে কাউকে কিছুই বলিনি, আমি সত্যি বলছি। এরপর জেনি ব্যানকে বলে দেয় যে তোমার মেয়ে এরকম ভাবে তোমার ফ্যামিলির ব্যাপারে, যারা কিনা সবাই পাগল হয়েছে সুপার পাওয়ারের পেছনে, আর এই কথা আমি তোমাকে বললাম যাতে তুমি তোমার মেয়েকে সংশোধন করতে পারো। ব্যান জেনিকে বলে না, আমি যখন পাস্টে গিয়েছিলাম তখন আমি নিজেই চোখে দেখেছি যে ইনা ওই ঘড়ি চুরি করেছে, আর আমিও জানি আমার মেয়ের ব্যাপারে। তো এখান থেকে কিছুদিন এরকমভাবেই চলতে থাকে। এরপর মিস এনি হার মেনে নেয়, কারণ জেনির মাসাজ আর চা ছাড়া তো তার ঘুমই আসে না। সে জেনিকে পছন্দ তো করতো, কিন্তু তার ভয়ও হচ্ছিল যে যদি সে আবার ফ্রড হয় বা জেনির জন্য মিস এনির ফ্যামিলির কিছু হয়। তখন মিস্টার বেক তার ওয়াইফকে বোঝায় যে জেনি একজন ভালো মেয়ে, সবার কোনো না কোনো পাস্ট থাকেই, তারা তাদের জায়গায় সঠিক, জেনির ফ্যামিলির লোকেরাও সঠিক, কেউ কেন তাদের কুমারী মেয়েকে অন্যের বাসায় রাখবে। মিস্টার বেক এরকম ভাবে মিস এনিকে বোঝায় আর জেনির মায়ের কাছে জেনিকে চাইতে যায়। তারা সেখানে গিয়ে দেখে যে সেখানে বসে ব্যান রসুন ছুলছে সোনাম ক্যান্টিনের জন্য। যাই হোক, বিয়ের কথাবার্তা হয়। তো এখানে এনিকে ঘুমের অভাবে বিরক্ত দেখাচ্ছিল। তখন জেনির মা তাকে এমন একটা ওষুধ দেয় যে এনির ঘুম চলে আসে আর সে সেখানেই ঘুমিয়ে পড়ে। ততক্ষণে মিস্টার বেক, ব্যান, জেনি আর তার মা নিজেদের মধ্যে কথা বলে নেয় বিয়ের ব্যাপারে। তো কিছুক্ষণ পর মিস এনির হঠাৎ করে ঘুম ভেঙে যায় আর সে ঘুমের মধ্যে যে ভবিষ্যৎ দেখেছিল সেটা দেখে সে একদম বিভ্রান্ত হয়ে যায়। সবাই তাকে জিজ্ঞেস করে যে তুমি স্বপ্নে কি দেখেছো, কিন্তু সে কাউকে কিছু বলে না। সে শুধু এতটুকুই বলে যে আমি দেখেছি জেনির আর ব্যানের অনেক সুন্দর করে বিয়ে হচ্ছে। অন্যদিকে বন্ধুরা, আমরা ইনাকে দেখি রিমের সাথে তারা একটা মেলায় গিয়েছিল, যেখানে রিম ইনাকে বলে যে তুমি ভনকে সাইডে নিয়ে এসো না, আমি তাকে ডেটে যাওয়ার জন্য জিজ্ঞাসা করব। কিন্তু যখনই না ভনকে সাইডে নিয়ে যায় তখন ভন সেখানে নিজের ফিলিংসের কথা বলে যে আমি তোমাকে পছন্দ করি। এই কথা বেচারি রিম শুনতে পায় আর সে ইনার উপরে রাগ করে আর তার সাথে বন্ধুত্বটা ভেঙে দেয়, এমনকি ইনার জুতাও ফিরিয়ে দেয়। এখান থেকে সিন কাট হয়ে যায় আর আমরা জেনি আর ব্যানের বিয়েটা দেখতে পাই।
সবকিছু ধুমধাম করে তৈরি করা হচ্ছে। এদিকে মোটু গ্রেসের কাঁধের উপরে অনেক বেশি ভারী জিনিস দিয়ে ওয়ার্কআউট করতে বলে। এত ওজন গ্রেস তুলতে পারবে না, এই কথা সে আগেই বলে দিয়েছিল। তখন মোটু বলেছিল, না না, আমি তো আছি, তোমাকে সাপোর্ট করব। কিন্তু সে পুরো ওজন গ্রেসের উপরে ছেড়ে দেয় আর তাকে বলে যে আমি তোমাকে জেনির মায়ের সাথে সোনামে দেখেছিলাম আর তোমাদের কথাও শুনেছিলাম, তোমরা সবাই মিলে আমার ফ্যামিলিকে স্ক্যাম করতে চাও। এমনকি জেনির ব্যাগ থেকে ড্রাগসও পাওয়া গেছে। তখন হঠাৎ করে গ্রেসের মুখ থেকে বের হয়ে যায় যে ওইটা ড্রাগস না, ওইটা ঘুমের ওষুধ ছিল। মোটু বলে, হ্যাঁ আমি জানতামই যে এরকম কিছুই হচ্ছে। আমি এখনই বাসায় গিয়ে সবার সামনে তার সত্যিটা বলে দেব আর এই বিয়ে ক্যান্সেল করে দেব। এটা বলে সে তাড়াতাড়ি তার বাসায় যায় আর জেনির রুমে গিয়ে তার রুম সার্চ করতে শুরু করে দেয়। সে ঘুমের ওষুধ তো পায় না, কিন্তু সে তাদের বংশের ওই রিংটা পেয়ে যায় যেটা অ্যানি স্বপ্নে দেখেছিল। আসলে এই রিং জেনি এই জন্যই চুরি করেছিল যাতে এটা প্রমাণ হয় যে অ্যানির স্বপ্ন সত্যি ছিল। তো বন্ধুরা, যেই মোটু ওই রিং নিয়ে যেতে থাকে তখনই তার সামনে গ্রেস চলে আসে। তাকে বাধা দিতে এসেছিল সে। এরপর তাদের দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় আর উপরের ফ্লোর থেকে মোটু নিচে পড়ে যায়। এটা দেখে তো গ্রেস অনেক ভয় পেয়ে যায় যে এখন তো আমাকে জেলে যেতে হবে। গ্রেস যেই মোটুর লাশ দেখার জন্য এগিয়ে আসে তখন তার পায়ের নিচের মাটি একদমই সরে যায়, কারণ মোটু তো মেঝেতে পড়েইনি, বরং সে মেঝে থেকে একটু উঁচুতে উঠছিল। এরপর মোটু যায় ফাংশনে যেখানে বিয়ে হচ্ছিল আর সে তার মাকে সব সত্যি কথা বলতে চায়, কিন্তু তার মা বলে এখন কিছুই নয়, এখন তার থেকেও ইম্পর্টেন্ট কিছু হতে চলেছে। তারপর এখানে সবাইকে অবাক করে দিয়ে জেনি সবার সামনেই তার রিয়েল প্ল্যানটা বলে দেয় যে আমি আর আমার ফ্যামিলি পুরো প্ল্যান তৈরি করেছিলাম, তোমার ফ্যামিলিকে স্ক্যাম করতে এসেছিলাম আর আমি এতদিন থেকে তোমার মায়ের চায়ের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে আসছিলাম, তার জন্যই তার এত ঘুম আসতো আর তার মনে হচ্ছিল যে এটা আমার হাতের জাদু। সত্যি বলতে তোমরা অনেক ভালো আর অনেক নিষ্পাপ, এই জন্য আমি তোমাদের বিশ্বাস ভাঙতে পারবো না আর এটাই হলো সেই রিজন যার জন্য আমি তোমাকে বিয়ে করতে চাই না। সে সরি বলে চলে যায় আর এসব শুনে ব্যানের চোখে পানি চলে আসে। তার নিজের কানের প্রতি বিশ্বাস হচ্ছিল না যে এরকম কিছু হতে পারে। সে 13 বছর পর আবারও নতুন একটা স্বপ্ন দেখতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই স্বপ্নটা একদম ভেঙে গেল। এই স্বপ্নের সাথে ব্যানের বেঁচে থাকার আশাও শেষ হয়ে যায় আর তার এই পৃথিবী থেকেও ভরসাটা শেষ হয়ে যায়। এর মানে সেই দিন সেই সময় এই ভবিষ্যৎবাণী মিস এনি দেখেছিল যখন সে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে গিয়েছিল। এই জন্য সে এই বিয়েতে বাধাও দেওয়ার চেষ্টা করেনি, কারণ সে দেখেছিল যে জেনি নিজেই সব সত্যি স্বীকার করবে। তো রাতে যখন ব্যান চুপচাপ একা বসেছিল তখনই সে তার বিয়ের মোমেন্টে পৌঁছে যায়, যখন সে অনেক খুশি ছিল, মানে জেনি সত্যি বলার আগে। এখন সেই মোমেন্টে গিয়ে ব্যান রিয়েলাইজ করতে পারে যে আমি কত বড় বোকা। সে আমার ইমোশনের সাথে খেলা করেছে আর ভাবো আমি তাকে ভালোবাসতে শুরু করেছিলাম। এখানে সে নিজেকে দোষ দেয়। অন্যদিকে আমরা মোটুকে দেখি যে তার মাকে বলে, মা যদি আপনি এগুলো স্বপ্নে আগেই দেখেছিলেন তাহলে আমাদের বলেননি কেন? এত সুন্দর ডেকোরেশন, কত টাকা খরচ হয়েছে জানেন তো আপনি? তখন মা বলে, তুমি তো জানোই যে ভবিষ্যতে যা হবার সেটা হয়ে ছাড়ে, আমি সেটা বদলাতে পারবো না। এসব কিছু হওয়ার প্রয়োজন ছিল ব্যানের চোখ খুলে দেওয়ার জন্য। এই কথা শুনে মিস্টার বেগ বলে, কিন্তু তুমি তো স্বপ্নে দেখেছিলে জেনির হাতে আমাদের বংশের রিং পড়েছিল, সেটার কি হলো? তখন মোটু বলে, দেখো আমি জেনির সুটকেস থেকে এই রিংটা পেয়েছি, পাক্কা সে এই রিং চুরি করেছে। আর এদিকে ব্যান যখন আবারও বিয়ের মোমেন্টে যায় তখন দেখে জেনি চলে যাওয়ার পর মোটু আর গ্রেস দুজনেই চিল্লাচ্ছিল। মোটু তার মাকে বলছিল, মা সে একটা ফ্রড, আর গ্রেস বলছিল সে উঠতে পারে। এভাবে দুজনের সত্যি প্রকাশ করছিল। এরপর মোটু বলে, মা এদের সবাইকে পুলিশে ধরিয়ে দাও, কিন্তু যদি তারা তাদেরকে পুলিশে দিত তাহলে তাদের সুপার পাওয়ারের ব্যাপারটা সবাই জেনে যেত, এই জন্য এ নিয়ে মানা করে দেয়। আর জেনির মাকে ওয়ার্নিং দেয়, যদি আবারও আমার পরিবারের আশেপাশে ঘুরতে দেখি তাহলে ভালো হবে না, সেই সময় দয়া দেখাবো না। তখন জেনির মা বলে, আচ্ছা এটাই সেই রিজন যার জন্য তুমি বিয়ে তোমার বাসায় আয়োজন করিয়েছো? আত্মীয়দের জন্য সব ব্যবস্থা তো করেছো, কিন্তু কাউকে ইনভাইট করনি, কারণ তুমি জানতে যে এই বিয়ে হবেই না। এভাবেই দুজনের মধ্যে তর্ক হয় আর ভবিষ্যতের ব্যান যায় সামনে, যেখানে পাস্টের ব্যান পাস্টের জেনিকে থামিয়ে প্রশ্ন করে যে এসব কি, তুমি আমাকে আর কি কি মিথ্যা বলেছ? ভবিষ্যৎ থেকে এসে ম্যারেজ রেজিস্ট্রেশনের কাজ দেওয়াটাও কি এটাও মিথ্যে ছিল? আর ওই 13 বছর আগের কথাটাও কি মিথ্যে? তখন জেনি বলে, হ্যাঁ সবকিছুই আমার সুপরিকল্পিত পরিকল্পনা।
তোমাকে ফাঁসানোর জন্য আমি এসব মিথ্যা গল্প বানিয়েছি। তো এখানে বন্ধুরা এই সময় জেনির পাস্টের ব্যানের সাথে কথা হচ্ছিল। তখনই তার চোখ পড়ে যায় ভবিষ্যৎ ব্যানের দিকে। যদিও ভবিষ্যৎ ব্যান পাস্টের ব্যানকে দেখতে পায় না, তাকে শুধু জেনি দেখতে পাচ্ছিল। এই কারণে পাস্টের ব্যানের মনে হয় আমার দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে, এই জন্য সে রাগে সেখান থেকে চলে যায়। কিন্তু আসলে তখন জেনি ভবিষ্যৎ ব্যানকে দেখছিল। তখন ভবিষ্যৎ ব্যানও সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তো প্রেজেন্টে জেনির মা জেনিকে বাসায় নিয়ে এসে নানা রকম প্রশ্ন করতে শুরু করে যে তুমি কেন এরকম বানানো খেলা নষ্ট করে দিয়েছো, তুমি কি আমাকে এই ক্লাব দিয়েছো তোমার দায়িত্ব নেওয়ার জন্য? তখন জেনি বলে যদি আপনার অনুশোচনা হয় তাহলে এখনো সময় আছে, আমাকে মেরে ফেলুন। আর তখন জেনির মা জেনিকে তার রুমে বন্ধ করে দেয়। এরপর সে তার ভাই আর অন্য মেয়ের সাথে ডিসকাস করে যে আসলে কি মিস অ্যানির ফ্যামিলির সবার কাছে সুপার পাওয়ার আছে, আর যদিও থাকে তাহলে কি রকম। এভাবে কিছুদিন কেটে যায় আর ব্যান প্রতিদিন পাস্টে যায়। এতে তার ফ্যামিলির লোকেরা অনেক আপসেট হয়ে পড়ে আর বলে এভাবে বারবার পাস্টে যাওয়া ব্যানের জন্য ভালো হবে না, কারণ এভাবে বারবার অতীতে গেলে অতীতের গোলাম হয়ে যাবে সে। তারপর একদিনের কথা, ইনা ক্লাসরুমে একদম একা বসেছিল। সে অনেক উদাস ছিল। একে তো জেনি তার লাইফ থেকে চলে গিয়েছে, আবার তার বাবাও আবার ডিপ্রেশনে চলে গিয়েছে। তার উপরে রিমো ইনার সাথে বন্ধুত্ব ভেঙে দিয়েছিল। সেই সময় সেখানে ভন আসে আর বলে তুমি একা কেন বসে আছো, আমরা সবাই বাইরে কিছু খাওয়ার জন্য যাচ্ছি, চলো আমাদের সাথে। কিন্তু ইনা নিষেধ করে দেয়। তখন ভন বলে রিমো তোমাকে ছাড়া যেতে চাচ্ছে না, বলছিল যে তোমার নাকি মন খারাপ। এতক্ষণের মধ্যে রিমো চলে আসে আর সেও ইনাকে বলে যে দেখো যা হবার তা হয়ে গেছে, সেসব ভুলে যাও, আমরা এখনো ভালো বন্ধু, চলো আমাদের সাথে। এরপর সে ইনার চশমা খুলে ইনার মাথায় হাত রেখে বলে তুমি তো অসুস্থ না, তাহলে কি হয়েছে? কিন্তু বন্ধুরা রিমের মনে তো চলছিল যে এটা আমি শুধু দেখানোর জন্যই করছি, ভন বলেছে বলেই তো আমি তাকে জিজ্ঞাসা করছি, আবার সে যেন সত্যি আমাদের সাথে যেতে রাজি না হয়ে যায়। আমি চাই না সে আমাদের সাথে যাক, কারণ আমার তাকে সাথে নিয়ে যাওয়া একদমই ইচ্ছে নেই। তখন বন্ধুরা রিম তো এসব কিছু মনে মনে বলছিল, কিন্তু যেহেতু ইনা চশমা খোলা ছিল এই জন্য সে তার মনের কথা শুনে নেয়। আর এটা ভেবে সে অনেক খারাপ ফিল করে। তখন ভন রিমকে বলে আরে তাকে তার চশমা দাও। আর যখন রিম ইনাকে চশমা পরাতে যায় তখনও তার মনের মধ্যে চলছিল যে জাহান্নামে যাকে ইনা, যার জন্য ইনা রেগে তাকে ধাক্কা দিয়ে দেয় আর চশমা ছাড়াই বাইরে বের হয়ে যায়। এতে সেখানকার ছাত্রছাত্রীরা ইনার ব্যাপারে নানা রকম কথা বলে যে পাগল হয়ে গেছে এই মেয়ে, রিম তো তার সাথে কত সুন্দর করে কথা বলল, কিন্তু সে রিমের সাথে এত খারাপ ব্যবহার করলো। কিন্তু তারপরেও ভন হার মানে না, তাই সে তার চশমা হাতে তুলে নিয়ে তাকে ফিরিয়ে দেওয়ার জন্য দৌড়াতে থাকে। কিন্তু ততক্ষণের মধ্যে ইনা সেখান থেকে চলে গিয়েছিল। যেহেতু চশমা ছাড়া সে ভালোভাবে দেখতেও পারে না, এই জন্য সে ভুল করে গাড়ির সামনে পড়তে পড়তে বেঁচে যায়। এর মধ্যে সেখানে অনেক বড় ভিড় জমে যায়। তারা উপর থেকে ইনার সাথে ভালো ব্যবহার করার নাটক করে আর বলে আরে তুমি কি ঠিক আছো, কোথাও ব্যথা পাওনি? কিন্তু তাদের সবার মনের মধ্যে অদ্ভুত চিন্তা ভাবনা ঘুরপাক খায় যে এই মেয়ে পাগল অথবা অন্ধ। ইনা যেহেতু সবার মাইন্ড পড়ে নেয় এই জন্য জানতে পারে তাদের সবার কথা, আর এই জন্য সে অনেক ডিস্টার্ব হয়ে যায়। তাই সে একজন লোককে জেনি প্লেসে নামিয়ে দিতে বলে। এদিকে স্কুল টাইম শেষ হওয়ার পর ইনা না আসার জন্য মিস্টার বেক অনেক চিন্তায় পড়ে যায় আর বলে কোথায় গেল এই মেয়ে। তখন সে স্কুলে কল করে আর জানতে পারে ইনা সেখান থেকে অনেক আগেই চলে গেছে। এতে মিস্টার বেক আরও চিন্তায় পড়ে যায়। তাই সে তার ওয়াইফকে এই কথা বলতে যায়, কিন্তু সে ঘুমানোর চেষ্টা করছিল। এই জন্য কঠোরভাবে সে বেককে বলে প্লিজ আমাকে ডিস্টার্ব করো না। তখন বেক যায় বেনের রুমে, সেও সেখানে ছিল না, কারণ সে তো অতীতের গলিতে পড়ে আছে। আর যখনই সে কিছুক্ষণের জন্য আসে তখন মিস্টার বেক বেনকে বলে ইনার মিসিং হওয়ার ব্যাপারটা। এই কথা শুনে বেনও তার জন্য চিন্তায় পড়ে যায়। এদিকে জেনির মা ইনাকে এখানে দেখে অনেক খুশি হয়ে যায়। জেনির মায়ের মনে হয় বাহ, সোনার মুরগি নিজেই আমাদের বাসায় এসেছে। এরপর সে ইনাকে ডিম চুলে দেয় খাওয়ার জন্য আর ইনার সাথে অনেক গল্প করার চেষ্টা করে আর জানার চেষ্টা করে যে আসলে কি তোমার ফ্যামিলির কাছে সুপার পাওয়ার আছে কিনা, তোমার কাছে কোনো পাওয়ার আছে? কিন্তু ইনা ঠিকভাবে তার প্রশ্নের উত্তর দেয় না। অবশেষে জেনির মাকে জেনির রুমে গিয়ে জেনিকে বলতে হয় ইনা এসেছে তোমার সাথে দেখা করার জন্য। এর সাথে সে জেনিকে এটাও বলে যে যদি এই সুপার পাওয়ারের কথা সত্যি হয় তাহলে আমরা তাদের থেকে অনেক প্রফিট অর্জন করতে পারবো। আর আমি তোমাকে এটা দ্বিতীয় চান্স দিচ্ছি
যাও কি ইনার সাথে ভালোভাবে কথা বলো আর তার ফ্যামিলিতে যাওয়ার চেষ্টা করো। এরপর জেনি ইনাকে বকা দেয় আর বলে তোমার মাথা ঠিক আছে, তুমি এখানে কেন এসেছো? তারপর যখন জেনি দেখে ইনার চশমা ছাড়া আছে তখন সে অ্যালার্ট হয়ে যায় আর চোখ ফিরিয়ে নিয়ে তার সাথে কথা বলতে থাকে যাতে ইনা মাইন্ড পড়তে না পারে। আর তখন ইনা বলে আমার চশমাটা হারিয়ে গেছে আর আমাকে আমার স্কুলে কেউ বুলি করে না। জেনি ইনাকে জিজ্ঞেস করে তোমার বাবা কি জানে যে তুমি আমার সাথে দেখা করতে এখানে এসেছো? ইনা তখন বলে আমার বাবা সে তো এখন পাস্টে পড়ে থাকে আজকাল, তার অন্য কিছুর চিন্তা নেই। আর হ্যাঁ, তুমি আমার বাবাকে কেন ছাড়লে? তুমি সবাইকে মিথ্যা বলতে পারো কিন্তু আমাকে না, কারণ আমি তোমার মাইন্ড আর মনও পড়তে পারি। তুমিও তাকে ভালোবাসো, এই জন্য তুমি তাকে ধোঁকা দিতে চাও না। এসব শুনে জেনে একটু লজ্জা পায় আর বলে এসব ছাড়ো আর আমার সাথে চলো, আমি তোমাকে নতুন চশমা কিনে দেই। এরপর জেনি তার মায়ের থেকে পারমিশন নিয়ে ইনাকে চশমা কিনে দেওয়ার জন্য নিয়ে যায়। জেনি ইনাকে অনেক সুন্দর একটা চশমা কিনে দেয় যেটা অনেক দামি। সেটা কিনে দেওয়ার সময় জেনি একটু সংকোচও করে যে এত দামি, কিন্তু তারপরেও ইনার খুশির জন্য জেনি সেটা কিনে দেয়। ততক্ষণে জেনি ব্যানকেও কল করে বলে দিয়েছিল যে তোমার মেয়ে আমার সাথে আছে, এসে নিয়ে যাও। যেই ইনা তার বাবাকে গাড়ি থেকে নামতে দেখে তখনই সে জেনিকে ওয়ার্নিং করে যে আমি তোমার মায়ের চোখে দেখেছি যে এটা তোমার লাস্ট সুযোগ, যদি কোনো ভুল হয় তাহলে সে তোমার ক্ষতি করবে। সে তোমাকে বলছিল যে চশমা কিনে দেওয়ার পর ইনাকে তুমি সাথে নিয়ে আসবে, মানে সে এখনো চায় যে তুমি আমাদের পরিবারে আসো আর আমাদের রাস্তায় নিয়ে আসো। কিন্তু জেনি বলে তুমি ওইসব কিছু চিন্তা করো না আর তুমি তোমার বাবার সাথে বাসায় যাও। তারপর ব্যান যখন জানতে পারে যে এই নতুন চশমা জেনি তাকে নিয়ে দিয়েছে তখন সে জেনির উপরে রেগে যায় আর বলে তুমি আমার মেয়েকে চশমার লোভ দেখিয়ে কিডন্যাপ করেছো? ইনা বলে না না, এরকম কিছু না, আমার চশমা হারিয়ে গেছে আর আমি নিজের ইচ্ছেতে জেনির কাছে এসেছিলাম, সে খারাপ মানুষ না। তখন ব্যান বলে ব্যাস, তার পক্ষে কথা বলার কোনো প্রয়োজন নেই, তুমি চলো আমার সাথে। তারপর সে ইনাকে গাড়িতে বসিয়ে নিয়ে যায় আর সেই সময় ভবিষ্যৎ ব্যান আসে জেনিকে বলে ব্যানকে যেতে দিও না, তাকে থামাও, কিন্তু জেনি রাজি হয় না। আর তখনই ভবিষ্যৎ ব্যান জেনিকে ধাক্কা দিয়ে গাড়ির সামনে দাঁড় করায়। ব্যান জেনিকে গাড়ির সামনে থেকে সরে যেতে বলে আর ভবিষ্যৎ ব্যান তাকে থামাতে বলে। এতে জেনি দ্বিধায় পড়ে যায় যে সে কি করবে। অবশেষে সে ব্যানকে বলে ভবিষ্যৎ ব্যান এসেছে আর সে বলে যে আমি যেন তোমাকে যেতে না দেই, তোমার বোন বিপদে আছে, তোমার তাকে বাঁচাতে যেতে হবে। কিন্তু এইবার ব্যানের মনে হয়, মানে প্রেজেন্টের ব্যানের মনে হয় জেনি এইবারও মিথ্যা কথা বলছে, যে সে আবারও তাকে বোকা বানাচ্ছে। এই জন্য ব্যান মোটুর সাথে কথা বলে যে কিনা এই সময় জিমে ওয়ার্কআউট করছিল আর সে একদম ঠিক আছে। জিমে কয়েকজন লোক আছে, তাদের মধ্যে একজন ছিল গ্রেস, যে তার জিনিস নিতে এসেছিল। সে মোটুর সাথে কথা বলে জানতে পারে যে মোটু ওয়ার্কআউট করার পর তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে, যাতে সে গ্রেসের সত্যি বলতে পারে। আসলে বন্ধুরা, মোটুর এখনো এটাই মনে হচ্ছে যে তার বয়ফ্রেন্ড ধোয়া তুলসী পাতা, সব ভুল এই গ্রেসেরই হবে আর এই কারণেই জন আমার সাথে চিট করছে। তাই মোটুর প্ল্যান হলো সে গ্রেসের ব্যাপারে তাকে সব সত্যি বলে দেবে যে সে কেমন মেয়ে। আমাদের ফ্যামিলিকে রাস্তায় আনার চেষ্টাও সে করেছে। যাই হোক বন্ধুরা, গ্রেস লিফট আর সিঁড়ির সামনে রিপেয়ারিং এর বোর্ড লাগিয়ে দেয়। এতে মোটু অনেক আপসেট হয়ে যায়, কারণ সে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে। এই জন্য সে ভাবে লিফট আর সিঁড়ি তো খারাপ, আমি তাহলে উড়েই নিচে যাই। কিন্তু তার ভয়ও হচ্ছিল, পেছন থেকে গ্রেস তার ভিডিও করছিল যাতে প্রমাণ বানাতে পারে আর পরে তার ফ্যামিলিকেই ব্ল্যাকমেল করতে পারে। কিন্তু মোটু তো ভয় পাচ্ছিল, এই জন্য গ্রেস তাকে পেছন থেকে ধাক্কা দেয়, সে নিচে পড়ে যায়। কিন্তু এইবার সে ওড়ে না, বরং তার ভাইয়ের উপরে পড়ে যায় আর সেখানেই বেহুশ হয়ে যায়। জেনি উপরে গ্রেসকে দেখে ফেলে। তারপর সে আর ব্যান মিলে মোটুকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে গিয়ে জানা যায়